রাষ্ট্রের সেবক হিসাবে যা যা করবার কথা ছিল সেটা আসলে আপনি কতটুকু করছেন না। তারেক রহমানের ব্যাপারে এক্সাম্পল দিয়েছেন, আমরা দেখেছি গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে এবং তারও আগে 2001 থেকে 6 বাংলাদেশের গণমাধ্যম কিভাবে বেগম জিয়াকে প্রত্যেক দিন মুখটা গোল করে বেলুনের মতো গোল ঠোঁট করে প্রত্যেক দিন কার্টুন আঁকত। তারেক রহমানকে ঘিরে কিভাবে প্রোপাগান্ডা করে তাকে হত্যাযজ্ঞ করেছে, তাকে চোর বানিয়েছে, হাওয়া ভবনের দুর্নীতির বিশাল কেলেঙ্কারি। কিন্তু 17-18 বছর ক্ষমতা থাকার পরে দেখলাম যে কোনো জিনিস সলিডলি প্রমাণ করতে পারে নাই আওয়ামী লীগ সরকার। তার টোটাল ইনস্টিটিউশন এখানে ছিল। একইভাবে দেখলাম যে আপনার নির্বাচনের আগেও এরকম ঘটনাগুলো ঘটেছে, এই দল ওই দলকে বটবাহিনী দিয়ে ঘায়েল করা খুবই গুরুত্বপূর্ণভাবে, এবং পার্টিকুলারলি এটাকে ইলেকশনে ড্যামেজ করবানোর চেষ্টা করা আছে। আল্লামা মামুনুল হক সাহেব আছেন খেলাফতে মজলিসের যিনি আমির, ওনাকে নিয়ে দেখলাম একইভাবে ওনার স্ত্রীকে নিয়ে উনি একটা রিসোর্টে গেছেন, সেখানে আওয়ামী লীগের লোকজন কিভাবে গণমাধ্যমকে পাঠিয়ে সিন ক্রিয়েট করেছে। এখন আজকে জামাতের ঘটনার ব্যাপারে যেটা এসছে, জামাতের স্টেটমেন্ট দেখলাম যে তারা এটা ইনভেস্টিগেট করতেছেন, তারা তারপরে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত দেবেন। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের যে কোনো ঘটনা অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রাইভেসির বিষয়, যেটা আপনি বলেছেন। পলিটিশিয়ানদের আসলেই কোনো পার্সোনাল লাইফ নাই, আমাদের প্রাইভেসি নাই। আমরা আমাদের ফ্যামিলির লোকদেরকে নিয়েও আপনার রাস্তায় হাঁটতে ভয় পাই, আপনার কে কোনভাবে ছবি তুলে ফেলে, রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না, একসাথে সকালে হাঁটতে পারছি না, পার্কে যেতে পারছি না। তো এই ধরনের মানে মানে ফ্যামিলি নিয়েও হোটেলে থাকলে, কক্সবাজারে গেলে আমাদেরকে 2-3 বার চিন্তা করতে হয় যে কাউকে জানাবো কিনা, কেউ জানবে কিনা, দেখবে কিনা, এই বিষয়গুলো আছে। ইকুয়ালি আমি আমি একটু যদি যুক্ত করি ব্যাস্টাফদ, মানে এই যে আপনি বলছেন যে পরিবার নিয়ে গেলে একটু চিন্তা করতে হয়, কিন্তু সত্যিকার অর্থে কি শুধু পরিবারকে নিয়ে গেলে চিন্তা করতে হয়, নাকি এর বাইরে গিয়ে যখন কোনো রাজনৈতিক নেতা একটু অন্যরকম ভাবে কোনো কিছু করবার চেষ্টা করছেন তখনই আসলে তাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? না, এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে। এটা শুধুমাত্র আপনার মানে পরিবার ছাড়া গেলে একরকম, পরিবার নিয়ে একরকম, এবং এই আইটেমগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ গসিপ আইটেমে হয়ে গেছে যেহেতু জামাতের এমপি। এই জন্য হচ্ছে জামাত এমন একটা ভালো গসিপ আইটেম। আমি একটা গণমাধ্যমে দেখলাম এক পেজে 4টা নিউজ একই বিষয়ে। এটা হচ্ছে ওই যে পরিমনির জামাই কয়জন, বুবলির বাচ্চার বাপকে, এরকম একটা নিউজের মতো হয়ে গেছে। মানে এটার তো আবার অন্য একটা কারণও আছে, সেই কারণটাও বারবার আমরা দেখছি। কিন্তু মানে সবাই বলার চেষ্টা করছেন জামায়াত ইসলামী তো একটি বিশেষ মানে ধর্মকে সামনে রেখে তারা যেহেতু রাজনীতি করছে, এবং তারা বিভিন্ন সময় এরকম বয়ান দিয়ে থাকে যে এই ধরনের বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, নারীদেরকে নিয়ে তাদের অনেক মন্তব্য আছে। সেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন তো প্রশ্নটা উঠতেই পারে। নিঃসন্দেহে উঠতে পারে প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি যে কোনো এমপির কোড অফ কন্ডাক্ট, যেহেতু সে নির্বাচিত জনপ্রতিনিধি, যে কোনো জনপ্রতিনিধির কোড অফ কন্ডাক্ট নিয়ে আপনি কথা বলতেই পারবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত হওয়ার কারণে, খেলাফত হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে, দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে বিষয়টা কি অতিরিক্তভাবে গসিপ আইটেম করা হচ্ছে কিনা। একটা বিষয় হচ্ছে শুধু কি পলিটিশিয়ানরা এই ধরনের কাজ করছেন, আমলারা করছেন না, সাংবাদিকরা করছে না, গণমাধ্যম, কালচারাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেলগুলোতে প্রতি রাতে বালিশ খেলছে না দেশের গুরুত্বপূর্ণ ভিআইপিরা? বেনজিরের কথা পড়েছি না, বিভিন্ন হোটেলে ওনার জন্য স্টার ভিআইপি রুম বুক করা থাকতো সারা বছর ধরে, সেখানে কারা কারা যেতেন। একজন নায়িকার সাথে একজন সাবেক এমপি মন্ত্রীর যে গালাগালি কথাবার্তা কনভারসেশন শুনলাম। প্রশ্ন হচ্ছে যদি আপনি সোসাইটি আকারে টোটাল মোরাল ক্যানভাস নিয়ে কথা বলেন, ওইটা হচ্ছে বেস্ট জায়গা যে আমাদের সমাজের ওভারঅল নৈতিকতার ক্যানভাসের পতন ঘটেছে কিনা। আমি মনে করি এটা করেছে। এটা শুধুমাত্র যদি আপনি একদম পার্টিকুলার গ্রুপ সেকশন নিয়ে করেন, তাহলে সমাজের যে কালচারাল অবক্ষয় ঘটেছে, টোটাল পরিবার, পারিবারিক নৈতিকতা, মূল্যবোধ যে ধসে গেছে, সেই আলোচনা থেকে আমরা বের হতে পারবো না। কিন্তু সেই জায়গাটিতে অনেক রকমের প্রশ্ন আসে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, খবর হতে পারে, সেটি মিথ্যা খবর হতে পারে। ফ্যাক্ট চেকিং এর আগ পর্যন্ত আমরা শুনি যে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে তিনি বারবার বলার চেষ্টা করেন এটা এআই দিয়ে করা হয়েছে, এবং এই জায়গাটি বলাটা এখন বেশ সহজ। বট বাহিনীর কথা বলছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বট বাহিনীর বিষয়ে আসলে যে আলোচনাটা সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে জামায়াত ইসলামেরই বট বাহিনী সবচেয়ে বেশি, কারণ তাদের যে আর্থিক সক্ষমতা আছে তারা সবচেয়ে বেশি বট বাহিনী তাদের অধীনে রাখার চেষ্টা করছে। মানে এই আলোচনাটাকে ঘিরে আসলে আবার যখন জামায়াতের নেতা কর্মীদেরকে নিয়ে এই ধরনের ঘটনা সামনে আসছে তখন আসলে কি বলার থাকে? দেখুন, রাজনীতিতে তো স্বাভাবিক গতিপথ অনেক আগেই হারিয়েছে, এটা আর সহজে স্বাভাবিক হবে না। তো প্রোপাগান্ডা, বট, এগুলো এখন রাজনীতির একটা পার্ট হয়ে গেছে। এটা কখনো একদিকের পক্ষে কাজ করবে, আবার আরেক দিকের পক্ষে কাজ করবে। হিটলারের সময় তো তার মিনিস্টার, তথ্যমন্ত্রীর নাম ছিল মিনিস্টার অফ প্রোপাগান্ডা। গোয়েবলস তার বিখ্যাত সেই প্রোপাগান্ডা মিনিস্টার ছিলেন,
যিনি বলেছিলেন 9 বার মিথ্যা বললে ওটা সত্য হয়ে যায়, বারবার বলতে। আমাদের এখানেও তাই হয়, আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল কন্টেন্ট দেখতে দেখতে একটা জিনিসকে সত্য ধরে নিই, তারপর জানি এটা মিথ্যা। খুবই ডেঞ্জারাস। রায়ট লাগাই দেওয়া যেতে পারে, দলে দলে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যেতে পারে, সামাজিক অবক্ষয় করে ফেলা যেতে পারে। এই বিশাল একটা শক্তি তৈরি হয়ে গেছে যার নিয়ন্ত্রণ আমাদের কারো কাছে নাই, এবং এটা বিশাল অঙ্কের বিনিময়ে এক একজনের বিপক্ষে ইউজ করা যেতে পারে। যেমন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলের শেষের দিকে এটা পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ম্যাসিভলি ছিল। প্রথম ধাক্কাটা কিন্তু এই অনলাইনেই আসছে, ফিজিক্যালি তো পরে আসছে। আবার এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও বেশ কিছু এখন হচ্ছে। কমেন্টগুলো দেখি প্রায় 30% 40% কমেন্ট এখন আওয়ামী লীগের পক্ষে হয়। সেখানে আবার জাতীয় পার্টিরও দায় আছে কিনা? জাতীয় পার্টির দায়, সে সময় তো জাতীয় পার্টিকেও গালাগালি করেছে। তো এনিওয়ে, এই যে মানে অনলাইন ভিত্তিক হচ্ছে, প্রথম হলো এগুলো পড়ে অনেকে একটা পারসেপশন পায়, কিন্তু এই মন্তব্যগুলো, এই ভিডিওগুলোর আদৌ কোনো ভিত্তি আছে কিনা, মানে এটার উপর ভেদ করে আমরা কোনো অপিনিয়ন বিল্ড আদৌ করতে পারি কিনা। তো সেইটার ক্ষেত্রে তো আমাদের একটা জাতিগত চিন্তার ব্যাপার আছে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে এই অবারিত দ্বার কিভাবে খোলা রাখবে। কিন্তু ব্যারিস্টার শামীম পাটোয়ারি, মানে যে সময়টাতে দাঁড়িয়ে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, ডিজিটালি তো আমরা আসলে অনেকখানি এগিয়ে গিয়েছি, সবকিছুকে দায় চাপিয়ে দেওয়ারও সুযোগ নাই। স্ক্যানার আছে এখন, সেই রিউমার স্ক্যানার করে আপনি আসলে কিন্তু জানতে পারছেন যে কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি মিথ্যা। সেক্ষেত্রে আসলে যারা রাজনীতিবিদ, তাদেরকে তো আসলে, তারা তো সমাজের আয়না হবার কথা ছিল, তাদের ক্ষেত্রে মানে তাদের আরো অনেক বেশি সচেতন থাকার কথা ছিল কিনা? সচেতন থাকা উচিত। সমাজের আয়না যেমন রাজনীতিবিদ, আবার সমাজ যেটা হবে রাজনীতিবিদও তাই হবে। সমাজের যে অপরাধটি হবে তার কিছু অংশ রাজনীতিবিদ করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। দুর্নীতিগ্রস্ত যদি সমাজ হয়, সেই দেশের রাজনীতিবিদরাও দুর্নীতিগ্রস্ত হবে। যেটা হয়েছে, আমরা একসময় 1958-এ পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছিল, তখন সোহরাওয়ার্দী সাহেব দেখতে আসলেন। তিনি প্লেনে করে আসলেন, তো ভাসানী সাহেব তাকে স্টেজে বললেন যে পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছে, আমি ভেবেছি সোহরাওয়ার্দী সাহেব ব্যাপক খাদ্যশস্য নিয়ে আসছেন। উনি নিয়ে আসছেন এক প্লেন ভর্তি মেয়ে মানুষ তার বিনোদনের জন্য। এটা ভাসানীর মুখের ভাষা স্টেজে। তো রাজনীতিতে এগুলো থাকবে। এবং একটা সময় তো আমরা দেখতাম যে নায়িকারা, মডেলরা, ওরা ক্রিকেটারদের নিয়ে কথা বলতো, ক্রিকেটারদের সাথে স্ক্যান্ডাল হতো, পলিটিশিয়ানদের সাথেও হতো। তারপরে আওয়ামী লীগের আমরা শেষের দিকে হলো পুলিশের সাথে স্ক্যান্ডাল হয়ে গেল, বিকজ তারা অনেক পাওয়ারফুল। একদম তাই, ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে, স্ক্যান্ডালটা সেখানে। নাও আমি যেটা বলবো, একটা লোকের রাজনীতি বা একটা দেশের রাজনীতি বা একটা দলের রাজনীতি এই ধরনের ঘটনা নির্ভর না। জি, মানে অনেক কিছু জায়গাতে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে যদি উনি রাষ্ট্রীয় সম্পদ লুট করছেন কিনা, রাষ্ট্রের সাথে বেইমানি করছেন কিনা, রাষ্ট্রের সাথে উনি কোনো হাই ট্রিজন করছেন কিনা, এগুলো হলো মুখ্য বিষয়। বাকিগুলো গুজব, স্ক্যান্ডাল হবে। এই ব্রিটিশ রাজ পরিবারকে নিয়ে প্রতিদিন পেপারে লেখা হয়। কিন্তু রাষ্ট্র, সমাজ কিংবা ব্যক্তি জীবনে তো এর একটা প্রভাব থাকে। ডক্টর আসাদুজ্জামান রিপন, মানে আমরা যেটি বলছিলাম, মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নতুন যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, সেই এনসিপি নেতাকর্মী পর্যন্ত, তৃণমূল পর্যায়ের একজন নেতাকর্মীকে নিয়েও এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই কয়েক মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে 351টি অপতথ্য ছড়ানো হয়েছে। যাকে নিয়ে আলোচনাটি আমরা শুরু করলাম, যেটি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, যে তিনি আসলে যেরকম করেছেন তেমনি বিগত ফ্যাসিস্ট আমলে বেনজির, তিনিও আসলে একই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু বেনজিরের সাথে আসলে এখন এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যিনি আসলে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হলেন, তাকে মেলানোর সুযোগই বা কতখানি আছে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সূচনা পর্বে আপনি অনেকগুলো কথা বলেছেন। সে কথাগুলোর সাথে আমার ভিন্ন মত প্রকাশ করার কোনো অবকাশ নেই। আমি আপনার যে প্রশ্নগুলো তুলেছেন, সে প্রশ্নগুলো অত্যন্ত যৌক্তিক প্রশ্ন নিঃসন্দেহে। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য থেকে শুরু করতে চাই এভাবে। উনি বলেছেন যে, উনি প্রশ্নটা তুলেছেন এভাবে যে সমাজ দুর্নীতিগ্রস্ত অ্যাজ এ হোল, সোসাইটি যদি খুব করাপ্টেড হয়ে পড়ে বা সোসাইটির মেম্বার্সরা যদি করাপ্টেড হয়, এটি বলতে চাচ্ছেন, তাই তো? সেক্ষেত্রে রাজনীতিকদেরও দুর্নীতিগ্রস্ত হওয়া স্বাভাবিক উনি বলছেন। আমি ঠিক একটু উল্টো করে যদি বলতে চাই, যেমন ধরুন সোসাইটি করাপ্টেড হয়েছে বলে পলিটিশিয়ানরাও মানে তার বাইরে থাকবে না, কারণ তারা তো সোসাইটির একটি অংশ। বিষয়টা আমি ওইভাবে যদি না বলে এভাবে বলতে চাই, যদি
রাজনীতিকরা যদি পথ দেখাতে চান, রাজনীতিকরা যদি সমাজটা বদলাতে চান, বদলে দেওয়ার অঙ্গীকার করেন, সেই কথা বলেই যদি রাজনীতি করেন, তাহলে সেই যে দুর্নীতিগ্রস্ত সমাজ, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, সেটা তো বদলে দেওয়ার দায়িত্ব রাজনীতিকদেরই। উল্টো নিজেরাই সেই ভাইসেজে, সেই সমস্যা যদি নিজেরা আক্রান্ত হয়ে পড়েন তাহলে হবে কেমনে? একটি কথা আমার মনে হয় পাটোয়ারির মনে আছে কিনা আমি জানি না, উনি তো সেই দলটির এখন মানে সেক্রেটারি জেনারেল না আপনি? জি আচ্ছা, ওনার দলের ফাউন্ডার যিনি হোসেইন মোহাম্মদ এরশাদ, তাকে অনেকে রাজনীতিকরা পত্রিকা তাকে হোমো এরশাদ বলতো। তো হোসেইন মোহাম্মদ এরশাদ সাহেব অত্যন্ত গর্বের সাথে, মানে ওনার অসংখ্য বান্ধবী ছিল, ওই যে মানে ক্ষমতাধর ব্যক্তিদের বান্ধবী থাকার যে ব্যাপারটা প্রকাশ্যে আসলো, সেটা শুরু হলো সামরিক, মানে এরশাদের সময় সামরিক শাসনের সময়, এবং শুরুটা হলো এরশাদ সাহেবকে দিয়ে। এবং মানে মেরি বদরুদ্দিনের কথা আমরা জানি, বিদেশি পত্রিকায় ছবি উঠলো। মিস্টার বদরুদ্দিন তৎকালীন বিসিসিআই ব্যাংক বলে একটা বড় ব্যাংক ছিল, সেই ব্যাংকে চাকরি করতেন। তারপরে তাদের মধ্যে মানে ছাড়াছাড়ি হলো, সে মিসেস মেরি সাথে এরশাদ সাহেবের একটা দারুণ সম্পর্ক ছিল। পরবর্তীতে মিসেস মেরিকে এরশাদ সাহেব একটা পর্যায়ে বিদেশে পাঠিয়ে দেন, মানে তার স্ক্যান্ডাল বা ঝামেলা থেকে এড়ানোর জন্য। তারপরে আমরা দেখলাম একজন সাবেক সচিব, মানে জুনাত মোশাররফ তার নাম ছিল। বিভিন্ন সময় রাজনীতিবিদদেরকে নিয়ে এই ধরনের আলোচনা একটু হয়েছে। বলি তো, এবং এই জিনাত মোশাররফকে নিয়ে যখন আলোচনা, একটা পাবলিক মিটিং আমার স্টেট মনে আছে এখনো, মানে কাজী জাফর আহমেদ একটা প্রসঙ্গ তুলছিলেন যে আমাদের স্যারের অমুক, তখন এরশাদ সাহেব একটু কারে, যেমন আমি শামীম পাটোয়ারির বক্তব্যটা যেমন একটু আমি যুক্ত করে বললাম, এরশাদ সাহেব বলে যে 5-7 বছর পুরনো বান্ধবী বলছেন যে আমাদের নেতার বান্ধবী, তখন এরশাদ কারেকশন দেবেন, আমি বলতাম হি হ্যাড গার্ডস অ্যান্ড কারেজ অ্যাজ ওয়েল এজ, উনি বললেন না 5-7 বছর না, আরো আগে থেকে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কি তাদের দলীয় অবস্থান, মানে দলীয় অবস্থানের সাথে এই কর্মকাণ্ডের কোনো মিল নাই? এই জিনিসগুলো তখন থেকে বলা যেতে পারে একটা নির্লজ্জতা, মানে আমি যদি বলতে চাই একটা নির্লজ্জতা, একটা বেহায়াপনা, এটা শুরু হলো মোটামুটি হোসেন মোহাম্মদ এরশাদের জামানায়, এবং এরপরে বেনজিররা মনে করলো যে এটা ইট ক্যান বি ডান, সচিবালয়ের পাওয়ারফুলরা মনে করলো ইট ক্যান বি ডান। আর আমাদের যে সমস্ত যাদেরকে শুধু তো একতরফা হয় না, দুদিকেই হতে হয়, অপর পক্ষের যারা আছে, মানে নারীদের কথা বলি, যারা এগুলোর মধ্যে জড়িয়ে যান, তারা ওই ক্ষমতার দিকে তারা আকৃষ্ট হন এবং ঝুঁকে পড়েন, হোয়াট এভার। আপনি আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেন, এই কথাটি আমি এই বিষয়ে একটা প্রতিকার জন্য আমি বহুবার বলেছি, যখন সংস্কার প্রক্রিয়া চলছে, যখন ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের দলের নেতৃবৃন্দরা যখন সংস্কার কমিশন আলোচনা করছিলেন, তখন আমি বলছেন যে পার্লামেন্টে, আমাদের বাংলাদেশের পার্লামেন্টের এমপিদের কোনো কোড অফ কন্ডাক্ট আছে বলে আমার জানা নেই, এবং সেটা এক্সিকিউট হয়, চর্চা হয় আমার জানা নেই, দেখি নেই। যেমন আপনার শেখ হাসিনার আমলে একজন এমপি, ওই কি এনামুল হক বা এনাঠেনা কি একটা পরিবহনের নাম, ওই এমপির অডিও বেরোলো, ভিডিও বেরোলো, তার এমপিশিপ গেল না, এটা নিয়ে সমালোচনা ছিল। পরবর্তীতে উনি আওয়ামী লীগ তাকে হয়তো ওই 24-এর নির্বাচনে তাকে নমিশন দেয়নি, বাট আলোচনাটা ছিল। আমার বক্তব্য হচ্ছে, যখন এই ধরনের আলোচনা থাকে, যে কোড অফ কন্ডাক্ট, মোরাল টার্পিচুড, নৈতিক অবক্ষয়ের ঘটনা বা নানান অভিযোগ, শুধুমাত্র নারী কেন্দ্রিক নৈতিক অবক্ষয়ের বিষয় না, আপনি ঘুষ হতে পারে, দুর্নীতি হতে পারে, মানে আপনার যেটা আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো আচরণ হতে পারে, সেগুলোর জন্য একটা মানে পার্লামেন্টারি ইনভেস্টিগেশন হওয়ার যে ব্যাপারটা, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, আপনি তো ব্রিটেন আপনি পড়াশোনা করেছেন, ওখানে আছে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট প্র্যাকটিস করি, ধরনের অনেক গালগপ্প আমাদের নেতৃবৃন্দদের মধ্য থেকে আমরা শুনি, মানে আমরা আসলে কিন্তু আসলে এটা নাই। হ্যাঁ, মানে এখন যেটা আজকে যে আলোচনাটা করলেন, এই আলোচনায় আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম বাংলাদেশের এখন যে পার্লামেন্টটা চলছে, 13 পার্লামেন্ট, এই পার্লামেন্টের উচিত হবে এটি কোড অফ কন্ডাক্ট আইন প্রণয়ন করা, একটা ফর্মুলেশন করে দিয়ে, শুধুমাত্র আপনি যেই সংসদ সদস্য জামাতের এমপি গাজী নজরুলের কথা বলেছেন তা না, ভবিষ্যতে বা এই জাতীয় যাদের ব্যাপারে আলোচনা উঠুক না কেন, অ্যাটলিস্ট আমার মনে হয় যে একটা পার্লামেন্টে একটা ইনকোয়ারির মতো ব্যাপার, ওখানকার কমিটির চেয়ারম্যান অনেক এম্পাওয়ার্ড হতে পারে। জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কিনা, কিংবা নিশ্চয়ই নাই। এই জায়গাটিতে আমি ফিরবো। জি25 নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জি 25 নিবেদিত রাজকাহন দেখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জবাবদিহিতার জায়গাটা তো তৈরি করতে হবে যে যখন আসলে এই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে আসে, যদি জবাবদিহিতার জায়গাটুকু আমরা তৈরি করতে না পারি, সেই দায় বা সেই জায়গাটিতে রাজনৈতিক দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ হতে হবে। সেটি যেমন স্বাভাবিক, তেমনি কোনটি সত্যি খবর কোনটি মিথ্যা খবর সেটিও আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনার বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে, এরকম প্রশ্ন আমরা দেখেছি, এবং কখন আসলে কোন রাজনৈতিক দল কোন ঘটনায় তাদের অবস্থান কিভাবে নিচ্ছে সেটি একটি বড় বিষয়। জামায়াতের এই ঘটনায় কিন্তু বারবার বিএনপি কিংবা নানান রকম ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন থেকে এই প্রশ্নটি উঠছে। একটা সময় ছিল যে আপনার বিরুদ্ধে নীলা ইসরাফিল নামের একজন, তিনি নানান রকমের অভিযোগ করেছিলেন এবং তিনি একটি কথা বলেছিলেন যে আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়। মানে রাজনীতিতে আসলে সবকিছুই কি শুধু ক্ষমতার পাশে দাঁড়ানোর জন্যই? না দেখেন, একটা বিষয় তো হচ্ছে যে কোনটা গসিপ আর কোনটা ফৌজদারি অপরাধ সেটা ডিস্টিংশন করতে হবে। এবং সেখানে যে কোনো ঘটনাতে রাষ্ট্রের যে কোনো জনপ্রতিনিধি যে কোনো লেভেলের উনি যদি আইন অমান্য করার মতো কাজ করেন, ফৌজদারি অপরাধ করেন, সে যে দলের যত বড় নেতা হোক তার বিচার করতে হবে। ইকুয়ালি এই ঘটনার ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য, সরকারকে ইনভেস্টিগেট করা হোক। দ্বিতীয় যেটা ঘটনা সেটা হচ্ছে যে আপনি যদি আইনের ভিত্তিতে অপরাধ নাও করে থাকেন, পাবলিক ইমেজ কিন্তু এই পারসেপশনগুলোর উপরে বিল্ড হয় যে আসলে এই দলের নেতারা কেমন, এই দল আসলে পারফর্ম করতে পারবে কিনা, সে আসলে যতটুকু মোরালিটি প্রিচ করে এইটা আসলে ডেলিভার করতে সে পারবে কিনা। থার্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একটা রাজনীতিবিদকে কি আপনি কি দিয়ে জাজ করবেন, তার জাজমেন্টের জায়গাটা কোথায়, সে আসলে কয়টা গার্লফ্রেন্ড ইউজ করতেছে, কয়টা বিয়ে করতেছে, এইটা গুরুত্বপূর্ণ, না আসলে কতটুকু সে পাবলিক সার্ভিস ডেলিভার করতে পারতেছে। জবাবদিহিতাটা আপনি করবেন কোন এখানে জায়গায়? যদি আমি যুক্ত করি, যাকে নিয়ে এই আলোচনা শুরু হলো, অর্থাৎ সাতক্ষীরা 4 আসনের যিনি সংসদ সদস্য, তিনি নির্বাচনের আগেও তার নানান রকমের বক্তব্যে নারী বিদ্বেষী এক ধরনের মনোভাব দেখা গেছে। আপনারা যেহেতু সেই রাজনৈতিক দলের সাথে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, রাজনৈতিক পথে হাঁটছেন, আপনারা কি এগুলো নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলেছেন? বারবার তুলেছি, এটা আমাদের পজিশন না। তো আমাদের ঐক্যের জায়গাটা কি ছিল? নির্বাচনের আগে ঐক্যের জায়গা ছিল সিম্পলি ইলেকশনটা একসাথে করা, এর বাইরে কোনো আলোচনাই হয় নাই কে কোন জায়গাতে কোনটা নিয়ে একমত দ্বিমত। এখন আমাদের ঐক্যের জায়গাটা কোথায়? সিম্পলি জুলাই সনদ বিচার বাস্তবায়নের দাবিতে, দুইটা কমন জায়গা, যা সবাই যার যার পলিটিক্স করতেছে। বিষয়টা হচ্ছে যে আপনি দল আকারে অ্যাড্রেস করবার চেষ্টা করলে এটার বটমে যেতে পারবেন না। রিপন ভাই কারেক্টলি বলেছে যে একটা পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট করা দরকার, যেটার মধ্য দিয়ে আমরা ইংল্যান্ডে দেখেছি আপনার ক্যাশ ফর অনার একটা স্ক্যান্ডাল হয়েছে। ব্রিটিশ লেবার পার্টির যখন ক্ষমতায় ছিল তখন ম্যাসিভলি ব্রিটিশ পার্লামেন্টকে নাড়িয়ে দিয়েছে যে প্রাইম মিনিস্টার গুরুত্বপূর্ণ নেতাদেরকে পলিটিক্যাল ডোনেশন করলে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়া যায়, পার্টি নমিনেশন পাওয়া যায়। আর দ্বিতীয়ত হইল বিখ্যাত আর একটা আর আর দ্বিতীয়ত একটা বড় স্ক্যান্ডাল আমরা লেবার গভর্নমেন্টের সময় দেখেছি, ব্লেয়ার এবং ব্রাউনরা তখন ক্ষমতায় ছিলেন, সেটা হচ্ছে স্পেন্ডিং স্ক্যান্ডাল। আপনি জানেন যে পার্লামেন্টের এমপিদের জন্য রাষ্ট্র একটা প্রোটোকল বাজেট দেয় তার কাজ করবার জন্য, তার খরচ করবার জন্য, তার এলাকায় যাবার জন্য, একজন বাসা ভাড়া করবার জন্য এই খরচগুলো দেয়। এবং সেখানে তখনকার যিনি হোম সেক্রেটারি ছিল তার হাজব্যান্ড তার ওয়াইফের কার্ড, পার্লামেন্টারি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও ডিভিডি কিনেছেন। এবং সেটার রিসিট পার্লামেন্টে যখন অনেক টাকার রিসিট জমা দিয়েছে একসাথে, সেখানে ওই রিসিটটাও পড়েছে যে পর্নোগ্রাফি ডিভিডি কিনেছেন পার্লামেন্টে পাবলিক ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে। এবং তখন তার মন্ত্রিত্ব থেকে তাকে রিজাইন করতে হয়েছে। এবং সেই এরকম রিজাইন দুইটা করার স্ক্যান্ডেলে শুধু তাই না, ঘটনা পলিটিক্স শেষ বাংলাদেশে হয়ে আদৌ গেছে। কখনো ঘটে না, নাকি ঘটবে, এই politics, প্রশ্নটাও না, আমাদের না, করার এটা সুযোগ এটা নেই। এটা হচ্ছে যে হবে। আপনার তর্কটা যদি না তোলা হয়, আপনি যদি কোড অফ কন্ডাক্টটা না তৈরি করেন, আপনি যদি তর্কটা অ্যাকাউন্টেবিলিটি তো না আসলে করেন, যেহেতু আপনারা আসলে একই ঐক্যে হাঁটছেন রাজনীতিতে, আপনাদের জায়গা থেকে শুরু হওয়ার একটা প্রত্যাশা ছিল জনগণের, যে মানে আপনারাই আসলে শুরু করবেন কিনা। সরকারি দলের উপরে যদিও দায় অনেক বেশি, কিন্তু মিত্র হিসেবে আসলে আপনারাও এই জায়গাতে একটি প্রশ্ন তোলার সুযোগ ছিল কিনা। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই ঘটনাটিকে শিবির এবং ছাত্রী সংস্থা যারা আছেন, মানে জামায়াত ইসলামী, তাদের জন্য একটা লিটমাস টেস্ট বলার চেষ্টা করছেন অনেক বিএনপি নেতা। শিবিরের কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খুলেন নাই। মানে এই বিষয়টাকে খুব একটা অন্যরকম পদ্ধতিতে ডিফেন্ড করার সুযোগ আছে বলে কি আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে কি, দেখেন আপনার জামাত কিন্তু জামাতের নেতৃবৃন্দ, যেটা আমার মনে হয়েছে তাদের নিজেদের মধ্যে বোধহয় এই ধরনের একটা স্মেল, তারা একটা ঘ্রাণ পাচ্ছিলেন যে তাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা অবক্ষয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, বা নানা জায়গায় কোনোটা ফোকাসড হয়েছে, কোনো জায়গায় ফোকাসড হয়নি, এক্সপোজড হয়েছে অথবা এক্সপোজড হয়নি। এর আগেও তৃণমূল পর্যায়ে কিন্তু এরকম ঘটনা আরও অনেক ঘটেছে, ভিডিও এসেছে ইত্যাদি ইত্যাদি। এটার পরিপ্রেক্ষিতে গত 22শে জুন
22 জুন জামাতের আপনার ওদের বোধহয় কর্মপরিষদ, যেটা বোধহয় এক্সিকিউটিভ কমিটি বলা বোধ হয়, হোয়াট এভার, কর্মপরিষদে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি ফেসবুকেই দেখলাম, মানে এটা মানে ফেসবুকে বললে হয়তো বলবেন যে এটা একটা অপপ্রচার কিনা, তা না। সাংবাদিক আপনার জুলকার নাইন সাহেব, উনি ওনার ফেসবুক পোস্টে জামাতের কর্মপরিষদের মিটিংয়ের বা সার্কুলারের মানে ছবিটা মানে তিনি পোস্ট করেছেন। সেখানে গত 22 জুনের সিদ্ধান্ত হিসেবে পার্লামেন্টে বলেন এই ধরনের একটা নিজেদের মধ্যে একটা মেকানিজম থাকা উচিত এগুলো, এই ধরনের অভিযোগগুলোকে কন্টেইন করার জন্য। তা না হলে ওভারঅল রাজনীতির প্রতি মানুষের আস্থা হারাবে, এবং যারা দেশ পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্বে, অর্থাৎ রাজনীতিক এখন যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতা, আমি আলটিমেটলি পলিটিশিয়ানদের কথা বলি, এই ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করার দায়িত্ব বা এটাকে ডিফেম হওয়ার হাত থেকে রক্ষা করার দায়িত্ব প্রাইমারিলি তাদের উপর। নিশ্চয়ই আমি আবারও ইনসিস্ট করব যে আপনার কোড অফ কন্ডাক্টের ব্যাপারে সরকারকে আইন তৈরি করতে হবে। ব্রিটেনে, আমেরিকায়, আমি 2-4 সেকেন্ড বেশি নেব, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কংগ্রেসম্যান বা সিনেটর বা তাদের মেয়র, একবার মানে নিউ ইয়র্কের খুবই নামকরা মেয়র ছিলেন আপনার রবার্ট জুলিয়ানি। তো জুলিয়ানির প্রাইভেট সেক্রেটারির সাথে তার একটা পার্সোনাল অ্যাফেয়ার একটা ঘটনা আসলো, তার বউ তাকে এটা জানার পরে তার বউ তাকে ডিভোর্স করলো। আমেরিকার রাজপথে বা ইউরোপের রাজপথে ছেলেরা মেয়েরা তারা নেশা করছে, নেশা বলতে আমি মানে পানীয় পান করার কথা বলতে চাচ্ছি, এগুলো করছেন, কিন্তু তাদের নেতারা বেসামাল হয়ে যান, নেতারা উল্টাপাল্টা কাজ করুন, প্রশাসনের বড় কেউ, কোনো পুলিশের আইজি, কোনো কমিশনার, কোনো নগরের বা বড় কোনো কর্মকর্তা, সেই জায়গায় জবাবদিহিতা আসতেই হবে। বাংলাদেশও সেই জায়গায় যেতে হবে। আপনি বলছিলেন জুলাইয়ের পরে, এখন আমরা ঠিক ওই হোসেন মোহাম্মদ এরশাদ যে স্টাইলে গার্লফ্রেন্ড রাখতেন বা এরকম যে ব্যাপার ট্যাপারগুলো ছিল, বা এই মোতা ম্যারেজ ট্যারেজ বলে পরে মানে পার পাওয়া, সেই সুযোগটা নাই। নিশ্চয়ই একজন সংসদ সদস্যের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন উঠছে, সেটা তার ব্যক্তিগত জীবন হতেই পারে, তিনি হয়তো বা প্রাইভেসি লঙ্ঘনেরও শিকার হতে পারেন, সেই জায়গাটিতেও তো আমাদেরকে নজর রাখতে হবে। মিথ্যা এবং অপতথ্য ছড়ানো, সাইবার বুলিং প্রতিরোধে একটা আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার। মানে শুধু প্যানেল গঠন করে বা এই ধরনের কাজগুলো করেই কি আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবো? সুযোগ আছে কি? একটা কন্ট্রাডিক্টরি কনস্টিটিউশনাল ফিলোসফি, একদিকে আপনার রাইট টু প্রাইভেসি আছে, আরেকদিকে আবার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ ইনফরমেশন, ডিসেমিনেশন অফ ইনফরমেশন আছে। এখানে একটা গোল্ডেন লাইন ড্র করা হয় যে এইটুকুর বেশি আপনি যেতে পারবেন না। যেমন আইনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি কথা হয়েছে, এটা রাষ্ট্রবিরোধী হলেও আপনি এটা সাক্ষীতে আনতে পারবেন না, হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি। তো এটা আমাদের আইনে আছে। এখন ক্যাশ ফর কোশ্চেন ইংল্যান্ডে একটা ইস্যু আসছিল, দেখা গেল অনেকগুলো এমপি তারা টাকা পেয়ে ডোনেশন নিয়ে ওই কোম্পানির পক্ষে সংসদে কোশ্চেন তুলতো কোম্পানির স্বার্থ রক্ষার ক্ষেত্রে। পরে যখন এটা হলো তখন একটা কোড অফ কন্ডাক্ট করে দেওয়া হলো যে কোশ্চেন যে বিষয়ে এমপিরা করবে সেই রিলেটেড কোনো কোম্পানির কাছে তারা কোনো উপহার, গিফট বা প্রোগ্রামে যেতে পারবে না, এরকম কিছু করেছিল। মানে কমিটি অন এথিক্স বলে একটা কমিটি ছিল, এইখানে বাংলাদেশেও একটা কমিটি অন এথিক্স থাকা উচিত, ইভেন রেসপেক্টিভ পার্টির মধ্যে থাকা উচিত। সেখানে আসলে নানান সময় যেই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কিংবা আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকেও তাকাই, যখন তখন যে কোনো ধরনের কার্ড, ফটো কার্ড তারা ছাপিয়ে দিতে পারছে, এগুলোকে তো একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা অবশ্যই রেগুলেশন আনতেই হবে, কিন্তু রেগুলেশনটা বাস্তবায়ন করা খুব কঠিন। আমরা তো চায়না না, চায়না তো নিজস্ব অ্যাপস ব্যবহার করে, নিজস্ব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আমাদের হচ্ছে এমন এক কিছু সোশ্যাল মিডিয়া যেটার নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে নাই। এটা করতে পারেন, আইডেন্টিফাইড ভেরিফাইড পেজ থেকে যদি কেউ কিছু করে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন, ক্ষতিপূরণ চেতে পারবেন। এটা একটা কালচারের বিষয় যেটা আস্তে আস্তে যেটা আমার মনে হয় একটা পর্যায়ে এগুলো গুরুত্বহীন হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো বাট করতে হবে। প্রফুমো নামে একজন এমপি ছিলেন, উনি খুব বিখ্যাত মানুষ, উনি এক রাশিয়ার মেয়ের সাথে প্রেম ছিল ইংল্যান্ডে, পরে দেখা গেল সে মেয়েটা রাশিয়ান স্পাই। শুধু এই কারণে উনি ওনার এমপিশিপ থেকে রিজাইন করেছিলেন, কারণ ওই স্পাইকে উনি তথ্য দিয়েছেন তা কিন্তু না, কিন্তু উনি স্পাই ছিল এই কারণে। মানে রাষ্ট্রীয়ভাবে এই প্রভাবগুলো পড়তে পারে, সেই জায়গাটিতে আমি আসলে আসতে চাইছিলাম। এই যে আসলে যারা জনগণের জন্য কাজ করবেন, মানে যারা আসলে সংসদ সদস্য হচ্ছেন, তারা তো একেবারে জনগণের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত থাকার কথা, তাদের এই ধরনের ঘটনাগুলো, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, তার মানে তৃণমূল পর্যায়ে পর্যন্ত, যদিও রাজনৈতিক দলগুলোর এই ঘটনাগুলো ব্যক্তি পর্যায়ে গিয়ে মানুষের যারা ভোটার আছেন তাদের এক ধরনের মনোভাবে এক ধরনের বড় প্রভাব ফেলে কিনা, সেই রাজনৈতিক দলের সেই ক্ষেত্রে আসলে তাদের জনপ্রিয়তা কমার ক্ষেত্রে এই বিষয়গুলো এক ধরনের অনুষঙ্গ হয়ে উঠতে পারে কিনা, এই প্রশ্নের উত্তর নিব জিপেচিস পাপনিমিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। তো রাজকাহনের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যেই ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি বা এই যে আসলে অপতথ্য বা মিথ্যা খবরগুলো ছড়িয়ে পড়ছে রাজনীতিবিদদের নামে, সেগুলো আসলে সামনে তৃণমূলে ভোটারদের মধ্যে একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে কিনা?
কিছুটা তো ফেলবেই, তবে আমি মনে করি যে এই ধরনের, যদি জামাতের কথা বলি, জামাত যেটা করে অতীতে এই ধরনের ব্যাপারগুলো তদন্ত করে এবং সত্য বলে তার তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। যেটা হয়েছে, জামাতে খুব ছোট দল ছিল, নিয়ন্ত্রিত ছিল, 1-to-1 চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল। সেটা একটু বড় দল হওয়ার কারণে আগের মতো রাখতে পারবে না। সমাজের যে ঢেউ সেটা জামাতেও পড়বে কম বেশি, যে কারণে একটা হার্ডলাইন পলিটিক্যাল পার্টি হিসাবে যে হাই আদর্শ ফিলোসফি জামাত দিচ্ছে, সেটা জামাত আলটিমেটলি ধরে রাখতে পারবে না। তারা কিছুটা কম্প্রোমাইজ হবে, কাস্টমাইজ হবে, ফ্লেক্সিবল হবে আমার ধারণা। তো সেটার প্রভাব জামাতেও পড়বে, বাংলাদেশের রাজনীতিতেও পড়বে। এবং জামাত নিজেও যেমন মহিলা এমপি দিল, আগেও দিয়েছিল অবশ্য, হয়তোবা কোনো এক সময় মহিলা ডাইরেক্ট নমিনেশনও দিবে, হয়তোবা কোনো এক সময় তারা বলবে যে মহিলা তাদের সভানেত্রীও হতে পারবে বা আমিরও হতে পারবে, আমি জানি না, এটা তাদের বিষয়। অর্থাৎ তারা পরিবর্তন হতে বাধ্য হবে, এটা সোসাইটির চাপ। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। এমনকি ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তারাও এখন কিন্তু বলতে চায় যে আমি মুক্তিযুদ্ধ সমর্থন করেছি। এটা সোশ্যাল প্রেশার। পার্লামেন্টে একজন জামাতের লোক বলেছেন যে আমি ৭১ সালে মুক্তিযুদ্ধের খাবার দিয়েছিলাম, আমিও সেই অর্থে মুক্তিযোদ্ধা। তিনি কিন্তু এখন আর স্বাধীনতা বিরোধী পরিচয় নিয়ে গর্ব করতে পারছেন না, স্বাধীনতার পক্ষের শক্তি তাকে নিতে হচ্ছে, কারণ সোসাইটি তাকে এই প্রেশার দিচ্ছে। মানে এই প্রেশারের মধ্য দিয়ে আসলে রাজনীতিবিদরা পরিবর্তন হবেন, মানে সেটা হয়তো কথায় পরিবর্তন হবেন না, সত্যিকার অর্থেই পরিবর্তন হবেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মানে এই যেই ঘটনাগুলো ঘটছে বা বিশেষ করে রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যে মিথ্যা তথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো তো বেশিরভাগই আসলে রাজনৈতিক আক্রমণের উদ্দেশ্যে। আপনাকে ঘিরেও আসলে যে তথ্যগুলো ছড়ানো হয়েছে অনেক ক্ষেত্রে সেগুলো বেশিরভাগই আসলে রাজনৈতিক আক্রমণের কারণেই করা হয়। মানে সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে দেশের বাইরে যে ঘটনাগুলো ঘটে সেখানে আমরা অনেককে দেখি পদত্যাগও করেছেন, বাংলাদেশে তো নজিরবিহীন আছে এই বিষয়গুলো। মানে এই পদ্ধতিটি বাংলাদেশে চালু হবে কি কখনো? দেখেন, দুইটা বিষয় আপনি প্যারালালি আলোচনা করছেন। একটা হচ্ছে গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেগুলো হচ্ছে, বট বাহিনী কন্টিনিউ আমাদেরকে, আপনাকে, আমাদেরকে সবাইকে হ্যারাস করছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেই ঘটনাকে কেন্দ্র করে আপনি আলোচনা ট্রিগার করেছেন, ঘটনাটা হয়তো সত্য ঘটনাটাকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরে তাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, এখানে কি কি ঘটেছে। একটা হচ্ছে যে কাজটাকে সমাজের দৃষ্টিতে দৃষ্টিকটু কাজ বনাম ফৌজদারি অপরাধ, দুইটা ডিফারেন্ট জিনিস। যেটা দৃষ্টিকটু বলতে হবে, এটা সুন্দর হয় নাই, তাদের কাছ থেকে প্রত্যাশিত না। আর যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, দুইভাবেই এটা ইনভেস্টিগেট হওয়া দরকার। জামাত বলেছে তারা দলীয়ভাবে এটা ইনভেস্টিগেট করছে, পার্লামেন্টের পক্ষ থেকে ইনভেস্টিগেশন হওয়া দরকার যেখানে আসলে কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কিনা। বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, পারসিস্টেন্ট মিসইনফরমেশন ক্যাম্পেইন। এবং দুঃখজনকভাবে আপনি এমন একটা মেয়েকে রেফার করেছেন এখানে, যে অজস্র মানুষের ব্যাপারে নেগেটিভ তথ্য বিভিন্ন সময় দিয়েছে। আমার বিরুদ্ধে একটা কোট করেছেন, যেটা আপনি এই মেয়েটাকে কোট করেছেন। এখন এই রকম এন্টিটিগুলোকে রাষ্ট্র কীভাবে ডিল করবে, এবং এটা একটা গ্লোবাল রিয়ালিটি। মানে ব্যাপারটা এরকম না যে শুধু বাংলাদেশে ঘটছে, ব্যাপারটা তা না, সব জায়গায় ঘটতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইদানিং ক্রস বর্ডার বট বাহিনী, আমরা নাম দেখে আইডেন্টিফাই করতে পারতেছি, লোকেশন আইডেন্টিফাই করতে পারতেছি। ওই পার থেকে আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কি ভাষায় আমাদেরকে গালাগালি করছে, এটাকে আপনি কিভাবে ডিল করবেন? বট আইডিয়া আছে, ফেক আইডিয়া আছে, এটাকে কালচারালি ডিল করা ছাড়া মোটা দাগে কিছু করবার নাই। এবং ফেসবুককে কিভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, আমরা কিন্তু ফেসবুকের সর্বোচ্চ ব্যবহারকারী দেশের একটা দুইটা, এটা কিন্তু জাকার্তার পরে সম্ভবত বাংলাদেশ, ঢাকা সেকেন্ড হাইয়েস্ট ফেসবুক ইউজার্স প্রপোর্শন টু দ্য পপুলেশন। তো সেখানে ফেসবুককে আপনি কিভাবে ফোর্স করতে পারেন এই অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করবার জন্য। এবং সুরক্ষা আইন কিন্তু অলরেডি আছে, সাইবার সুরক্ষা আইন আছে, যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে বলে মনে হচ্ছে যে একটা সার্টেন পর্যায় পর্যন্ত রাজনীতিবিদরা যেটা করে এগুলোকে মেনে নেয়, ইগনোর করে, কারণ এটা সংখ্যা এত বেশি। কিন্তু আবার এই অনেক জায়গায় দেখা গেছে যে এই প্রবণতাগুলো, অর্থাৎ রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করার এই প্রবণতাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ক্ষেত্রে সুপরিকল্পিত। ও সার্টেনলি একদম পরিকল্পিত। আমরা দেখি তো কমেন্টের যে ফ্লো আসে, যেখান থেকে আসতেছে, যে ভাষায় কথা বলছে এবং যে সময়টা রেঞ্জের ভিতরে কমেন্ট করছে, এটা পরিকল্পিত এবং একদম ফিক্সড কমেন্ট আছে। যেমন আমি দেখেছি, ধরেন আমাকে 10-15টা কমন গালি দেয়, একদম কমন গালি আছে, এবং একই সময় দেয়, দেখবেন যে একদম যখন ঝাঁপায়া পড়ছে পরিকল্পিতভাবে করছে। এখন প্রশ্ন হচ্ছে, পলিটিক্স করলে আপনি এইটা মেনে নিয়ে করতে হবে। পাবলিক ফিগার মানে হচ্ছে আপনি সব কিছু আপনার মতো করে পাবেন না, আপনি পাবলিক ফিগার হবেন, আবার চরম প্রাইভেসি,
আপনি এক্সপেক্ট করবেন এটা প্র্যাকটিক্যালি আবার এই পসিবল না। জায়গাটাতে এটাও তো বলার সুযোগ আছে যে আপনি যে রাজনৈতিক দল করছেন, আপনার যে আদর্শের কথা আপনি বারবার জনগণের সামনে তুলে ধরছেন, আপনি নিজেই সেই আদর্শের বাইরে গিয়ে কোনো কিছু করছেন, সেখানেও তো আসলে কোনো না কোনো সুযোগ অবশ্যই থাকে এটাই তো শাস্তিযোগ্য। এটাই তো আপনার গণতন্ত্রের বিউটি, যেটা মাইলান ফ্রেন্ড স্বামী বলছিল যে এটাই গণতন্ত্রের বিউটি। আপনি সমাজকে যখন ওপেন করে দেবেন, ন্যাচারালি উদার করে দেবেন, সে আপনাকে তার অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে একটা জবাবদিহিতা তৈরি জি, করবে। ডক্টর আসাদুজ্জামান তিনি রিপন একটা জিনিস সেই- আমি যোগ করি, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি বলছিলেন যে ফ্রিডম থাকতে হবে এক্সপ্রেশনের, আবার এইটার এন্টিটি, এটা ভেটিং করবেন কোথায়, ফ্রিডমটা, এটা গুরুত্বপূর্ণ। হুইসেল ব্লোয়িং অ্যাক্ট কিন্তু সারা দুনিয়াতে আছে। আপনি আমার প্রাইভেসি কোথায় ব্রিচ করতে পারবেন, যদি সেই প্রাইভেসি রিলেটস টু ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক ইন্টারেস্ট, সেখানে আপনি আমার প্রাইভেসি ব্রিচ করতে পারবেন। কিন্তু এই সব জায়গায় যেখানে ক্যামেরা লাগায়া এমপির এই বউ আছে কিনা, কত বছর বয়সে বিয়ে করছে, কতদিন আগে করছে, বিবাহিত লিখছে বায়োডাটায় না অবিবাহিত লিখছে, এইটা তো কনফিডেন্সিয়ালিটি ব্রিচ ডক্টর করবার মতো আসাদুজ্জামান কোনো রিপন, আইটেম মানে না। এই জায়গাগুলোতে তো আসলে আমাদেরকে একটা টান দিতেই হবে, মানে জবাবদিহিতার জায়গাগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেই জায়গাটিতে এই মুহূর্তে আসলে সরকারের ভূমিকা আপনি কতখানি দেখতে পাচ্ছেন? দেখুন, আসলে আপনি যখন জবাবদিহিতা যখন আপনি রাজনীতিকদের কাছে চাবেন, অন্য অন্য ক্ষেত্রে জবাবদিহিতা চাইবেন বা প্রশ্ন করবেন, একটা রাষ্ট্রে, আমি বারবার একটি কথা বলি যে একটা রাষ্ট্রের নাগরিকেরা প্রশ্ন তোলার ক্ষমতা দিতে হবে, মানে দে শুড বি এম্পাওয়ার্ড টু রেজ দ্য কোশ্চেন। তো যেই রাষ্ট্রের নাগরিকরা প্রশ্ন তুলতে পারে না, সেটা তো একটা সভ্য রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্রও না। তো আপনি নাগরিককে আপনি প্রশ্ন তোলার সুযোগ দেবেন। সোশ্যাল মিডিয়ার এম্পাওয়ারমেন্ট আমরা মানে অনুভব করছি, কিন্তু এটা তার মানে এই না সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যদি কেউ আনসোশ্যাল অ্যাক্টিভিটিতে নেমে পড়ে, সেটাকে তো কন্টেইন করার দায়িত্ব শুধুই নাগরিক সমাজে না, এখানে সরকার উপর বর্তে। আপনি যেটা বলছেন সরকার কি করবে, এই যে মানে আপনার সাইবার লজ আমাদের দেশে আছে, কিন্তু আমরা কি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না। ফেসবুককে কি অ্যাকাউন্টেবল করতে হবে না? নিশ্চয়ই ফেসবুককে আপনি অ্যাকাউন্টেবল করতে চাইবেন। তারও আগে আসলে রাজনীতিবিদদেরকে কি আমাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা সবাই কঠিন হচ্ছে? নিশ্চয়ই, কারণ আমি তো শুরুতে বলেছি যে রাজনীতিকরা সমস্ত চালিকা শক্তির মূল জায়গায় বসেন, অর্থাৎ মানে আপনার সিভিল প্রশাসন কিভাবে চলবে, সিভিল মিলিটারি রিলেশনটা কি হবে, জিও পলিটিক্সটা আপনি কোন জায়গায় ডিটারমাইন করবেন, আপনি জিও পলিটিক্সকে ছাড়িয়ে আপনি মেটা জিও পলিটিক্সের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা কি হবে, গ্লোবালি আপনার মানে পজিশনটা আপনি কিভাবে অ্যাডজাস্ট অ্যান্ড রিঅ্যাডজাস্ট করবেন, সমাজকে আপনি কিভাবে রেসপন্স করবেন, এতগুলো ইস্যু যেখানে আপনার আছে, সেক্ষেত্রে কি রাজনীতিকরা নিজেদের জবাবদিহিতা যদি না করেন বা সেই জায়গাটা যদি পরিবর্তনটা না কি আপনারা থাকে, দেখতে পাচ্ছেন? আমি নিশ্চয়ই বিশ্বাস করি একটা জন আকাঙ্ক্ষা বলে একটা শব্দ আমরা বলি। জুলাইতে যে একটা বড় মাপের গণ অভ্যুত্থান হয়ে গেল, মানে গত কয়েকশো বছর এই ধরনের ইতিহাস তো মানে আমাদের খুব কাছের কোনো দেশ বা অনেক দূরবর্তী দেশে এই ধরনের মানে পরিস্থিতি, এই ধরনের ঘটনা বা এই ধরনের সৃষ্টির ইতিহাসের দাবি তারা করতে পারেন না, কিন্তু বাংলাদেশের বীর জনগণ সেটা করেছে। এবং এখানে একটা তো আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, রাজনীতিতে শুদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা রাখতে সংসদ চাই। জবাবদিহি